২৯ অক্টোবর থেকে আবারও কি যুদ্ধে জড়াচ্ছে ইসরায়েল ইরান? কারণ জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরান পুরোদমে শুরু করেছে পারমাণবিক কর্মসূচির কাজ। বিশ্লেষকরা বলছেন, গত জুনেও ইরান প্রসঙ্গে একই দাবি করেছিল IAEA, যার কারণে এক সপ্তাহের মাথায় লেগে যায় ইরান ও ইসরায়েলের তুমুল যুদ্ধ। আর এবারও একই দাবি করলেন রাফায়েল গ্রসি। এদিকে ইসরায়েলের ভবিষ্যৎ আগ্রাসন সম্পর্কে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ইরানের সশস্ত্র বাহিনীগুলো। ইহুদিবাদীদের কড়া জবাব দেওয়ার নির্দেশনা এরই মধ্যে পেয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এমন বাস্তবতায় এবার কি তাহলে বৃহৎ যুদ্ধ শুরু হচ্ছে? ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা 60%। দেশটি নিমিষেই 90% ইউরেনিয়াম তৈরি করতে পারবে, এমনটি জানিয়ে রাফায়েল গ্রসি বলেন, ইউরেনিয়াম তৈরিতে ইরান যদি আরও এগিয়ে যায় তাহলে দেশটি প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। কিন্তু বর্তমানে তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই। 22 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। গত 6 জুনও একই রকম দাবি করেছিলেন IAEA এর প্রধান। তার সেই দাবির এক সপ্তাহের মাথায় 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল, যার মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা। সেই হামলায় স্বল্প ক্ষতি হলেও পাল্টা প্রতিরোধে ইসরায়েলকে কড়া জবাব দেয় ইরান। বিশ্লেষকদের ধারণা, গত জুনের অভিজ্ঞতার উপর নির্ভর করে এবারও ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর ষড়যন্ত্র করছে ইসরায়েল। এক্ষেত্রে IAEA এর প্রধানের দাবি আগুনে ঘি ঢালার মতো কাজ করবে বলে শঙ্কা সমরবিদদের। এদিকে পারমাণবিক ইস্যুতে রাফায়েল গ্রসির মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি না IAEA এর প্রধান উদ্বেগের কারণে নাকি হুমকি হিসেবে এই বিবৃতি দিয়েছেন, কিন্তু যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বুঝতে হবে যে আরেকটি ব্যর্থ অভিযোগের কারণে তাদেরকে পূর্বের চেয়েও কঠিন পরাজয়ের মুখোমুখি হতে হবে। তবে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত বিমান হামলার আগেই যে ইরান ইউরেনিয়ামগুলো অন্যত্র সরিয়ে নিয়েছিল, সে ব্যাখ্যাই দিয়েছে ইরানের সরকারি সম্প্রচার মাধ্যম দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং। আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি দাবি করে বলেন যে পারমাণবিক স্থাপনা ধ্বংস হলেও আমাদের খেলা শেষ হয়নি। সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও অক্ষতই রয়েছে, তবে ঠিক কোন জায়গায় রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির মূল এই উপকরণগুলো, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। অন্যদিকে ইহুদিবাদীদের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে পূর্বের চেয়েও শক্তিশালী প্রস্তুতি নিয়েছে ইরানের সামরিক বাহিনী। এ প্রসঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি বলেছেন, আমাদের বাহিনীগুলোকে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি বজায় রাখতে হবে, প্রতিনিয়ত শক্তি অর্জন করতে হবে। এবার কেমন জবাব দেবে তেহরান? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। যে কোনো দিন ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, সম্প্রতি এমন আশঙ্কা জানিয়েছেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ। তেহরান অতীতের সংঘর্ষ থেকে শিক্ষা নিয়েছে এবং দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ক্ষমতা উন্নত করছে জানিয়ে ড্যানি বলেন, ইরানের সামরিক ক্ষমতা অনেকের ধারণার চেয়েও শক্তিশালী। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনার প্রতি মনোযোগী, আর ইসরায়েল সংঘাত চায়। তাই কয়েক সপ্তাহ কিংবা মাসের মাঝে দুই পক্ষের তুমুল যুদ্ধ বাধতে পারে। ইরান বরাবরের মতোই আবারও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তলাইনিক ঘোষণা দিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এখন বিশ্বের শীর্ষগুলোর একটি। এটি সম্পূর্ণ দেশীয়, উন্নত এবং জ্ঞানভিত্তিক। এই ঘোষণার পর শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বেই প্রশ্ন উঠেছে ইরানের এই মিসাইল শক্তি কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক বার্তা। তলাইনিক সাংবাদিকদের বলেন, ইরান 40 বছরেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজস্ব সামরিক সক্ষমতা
সক্ষমতা গড়ে তুলেছে। তার ভাষায়, আমাদের ক্ষেপণাস্ত্র শিল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা অন্য খাতেও নিষেধাজ্ঞা মোকাবেলার দৃষ্টান্ত হতে পারে। ভাবুন, 4 দশক ধরে আন্তর্জাতিক অবরোধ, অর্থনৈতিক চাপ, প্রযুক্তি নিষেধাজ্ঞা, তার মধ্যেও ইরান যদি সত্যিই স্বনির্ভর ক্ষেপণাস্ত্র শিল্প তৈরি করে থাকে, তাহলে এটি শুধু সামরিক নয়, কৌশলগত রাজনীতিরও এক বড় সাফল্য। ব্রিগেডিয়ার জেনারেল তলাইনিক আরও বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন তাদের প্রতিরক্ষার পাশাপাশি কৌশলগত আক্রমণাত্মক সুবিধা এনে দিয়েছে। এক কথায়, প্রতিরক্ষা মানে শুধু আত্মরক্ষা নয়, প্রয়োজনে পাল্টা জবাব দেওয়ারও প্রস্তুতি। প্রশ্ন হচ্ছে, এই কৌশলগত আক্রমণাত্মক সুবিধা কথাটির মানে কি? ইরান কি এখন শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণের ক্ষেত্রেও প্রস্তুত? ইরানি জেনারেলের বক্তব্যের পেছনে আছে এক সাম্প্রতিক ঘটনা প্রবাহ। জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধ। ইসরায়েল প্রথমে আকস্মিক হামলা চালায়, যেখানে নিহত হন বহু ইরানি সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রও সরাসরি যুদ্ধে নামে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র নিষেধ চুক্তি NPT এর সরাসরি লঙ্ঘন। সে সময় ইরানের প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং কঠোর। ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা হামলায় লক্ষ্যবস্তু করে ইসরায়েলি দখলকৃত অঞ্চলগুলোর কৌশলগত স্থাপনাগুলো, এমনকি কাতারের আল উদেইদ ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। 24 জুন ইরানের পাল্টা হামলার পর যুদ্ধ থেমে যায়। ইরান দাবি করে তাদের প্রতিরোধেই শত্রুপক্ষ পিছু হটেছে। এ যেন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এক নাটকীয় মোড়। এ বিষয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের ডেপুটি কমান্ডার আলী ফাধাভি বলেছেন, ইসরায়েল এই যুদ্ধে গুরুতর পরাজয়ের মুখে পড়েছে। তার দাবি, এই ব্যর্থতা ইসরায়েলকে হতাশ করেছে, আর সেই হতাশা পূরণ করতে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামে। ফাধাভির ভাষায়, সাধারণত যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে আক্রমণ করে, কিন্তু এবার তারা সরাসরি হামলা চালিয়েছে এবং আগেই তাদের উদ্দেশ্য প্রকাশ করেছে। অর্থাৎ এই সংঘাত শুধু সামরিক নয়, বরং এক প্রকাশ্য রাজনৈতিক যুদ্ধও বটে। এখানেই প্রশ্ন আসে, ইরানের এই জয় কি আসলেই সামরিক বাস্তবতা নাকি প্রচারণার অংশ? যদিও ইরানের দীর্ঘদিনের সামরিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ড্রোন, ব্যালিস্টিক মিসাইল ও স্যাটেলাইট প্রযুক্তিতে যথেষ্ট অগ্রগতি দেখিয়েছে। যদি সেই প্রযুক্তি বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য সত্যিই পাল্টে যেতে পারে। এখন প্রশ্ন, এই ভারসাম্য পাল্টে গেলে কারা লাভবান হবে? ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কি নতুন সামরিক কৌশল নেবে, নাকি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সৌদি আরব, তুরস্ক বা কাতার নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করবে? বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই ঘোষণার পর থেকে মধ্যপ্রাচ্যের প্রতিটি রাষ্ট্র এখন নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। অর্থাৎ ইরানের সাফল্য যেমন তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, তেমনি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিও আরও জটিল করে তুলেছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ইরানের দাবি, তাদের মিসাইল প্রোগ্রাম আত্মরক্ষার জন্য, কিন্তু যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর আশঙ্কা এই প্রযুক্তি ভবিষ্যতে আক্রমণাত্মক উদ্দেশ্যেও ব্যবহার হতে পারে, এবং সেখান থেকেই শুরু হয় নতুন এক কূটনৈতিক দড়ি টানাটানি, যার ফলাফল শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যকেই প্রভাবিত করতে পারে। এই মুহূর্তে ইরান এক ধরনের আত্মবিশ্বাসী অবস্থানে দাঁড়িয়ে। তাদের সামরিক সাফল্যকে তারা কেবল প্রতিরক্ষা নয়, জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে উপস্থাপন করছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আত্মবিশ্বাস কি স্থায়ী শান্তির দিকে নিয়ে যাবে, নাকি নতুন এক সংঘাতের পথ তৈরি করবে? ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যের শক্তি প্রদর্শনের প্রতিটি অধ্যায়ই শেষ পর্যন্ত আরও বড় অস্থিরতার জন্ম দিয়েছে। তাহলে এবার কি ব্যতিক্রম হবে, নাকি ইরানের মিসাইল শক্তির ঘোষণাই হবে আগামী সংঘাতের সূচনা? পারমাণবিক অস্ত্র কি বানাচ্ছে ইরান? জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর মন্তব্যের পর হঠাৎ পশ্চিমাদের উদ্দেশ্যে হুমকি কেন দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যিনি বলছেন IAEA এর আরেকটি ব্যর্থ সতর্কতা পশ্চিমাদের জন্য আবারও পরাজয় ডেকে আনতে পারে। এই পরাজয়ের মাধ্যমে কি আরেকটি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে তেহরান?
কারণ পারমাণবিক কর্মসূচিতে আবারও ফিরেছে ইরান। সম্প্রতি এমন দাবি করেছেন IAEA এর প্রধান রাফায়েল গ্রসি। তার এমন দাবির পর নড়েচড়ে বসেছে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব। সেই সাথে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের শঙ্কাও তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলাকে এবার কিভাবে প্রতিহত করবে ইরান? 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে। যদিও দেশটির কাছে থাকা ইউরেনিয়ামগুলোর পরিশুদ্ধতার মাত্রা 60%, তবে এটি 90%-এ উন্নীত করতে পারবে তেহরান। কিন্তু ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই বলেও দাবি রাফায়েল গ্রসির। কিন্তু ইরান তো বারবার দাবি করে আসছে তাদের এই কর্মসূচি কেবলই বেসামরিক খাতের উন্নয়নের জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। তারপরও কেন জাতিসংঘের পরমাণু সংস্থা এমন দাবি করছে? পারমাণবিক ইস্যুতে রাফায়েল গ্রসির মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি না IAEA এর প্রধান উদ্বেগের কারণে নাকি হুমকি হিসেবে এই বিবৃতি দিয়েছেন, কিন্তু যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বুঝতে হবে যে আরেকটি ব্যর্থ অভিযোগের কারণে তাদেরকে পূর্বের চেয়েও কঠিন পরাজয়ের মুখোমুখি হতে হবে। 23 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। আরাকচির এই ঘোষণায় কি যুদ্ধের ঘণ্টা বাজালো? ইহুদিবাদীদের ভবিষ্যৎ আগ্রাসনকে কঠোর হাতেই দমন করবে ইরান। সম্প্রতি এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, আমরা শত্রুদের বিরুদ্ধে নরক তৈরি করব। আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এর আগে গত 6 জুনও একই দাবি করেছিলেন IAEA এর প্রধান। তার সেই দাবির এক সপ্তাহের মাথায় 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল, যার মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা। তবে সেই হামলায় স্বল্প ক্ষতি হলেও পাল্টা প্রতিরোধে ইসরায়েলকে কড়া জবাব দেয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ইরানের নিরাপত্তা কি এখন আঞ্চলিক ঐক্যের নতুন পরীক্ষা ক্ষেত্র? ইসরায়েলি হামলার পর ইরানের পাশে দাঁড়িয়ে ইরাক কি নতুন কূটনৈতিক বার্তা দিচ্ছে বিশ্বের কাছে? প্রশ্ন উঠছে, এই ঐক্য কি পশ্চিমা জোটের জন্য নতুন এক কৌশলগত চ্যালেঞ্জ? বাগদাদ থেকে তেহরান, দুই রাজধানীতে এখন একই সুর, ইরানের নিরাপত্তাই আমাদের নিরাপত্তা। তেহরানে দাঁড়িয়ে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি ঘোষণা দিলেন, ইরানের বিরুদ্ধে হুমকির জন্য ইরাকের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। এই এক বাক্য যেন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন এক অধ্যায় রচনা করল, যেখানে পশ্চিমা শক্তির হুমকির জবাব এসেছে প্রতিবেশী রাষ্ট্রের ঐক্যে। ইরান একা নয়। এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন জুন মাসে ইসরায়েল আকস্মিক হামলা চালায় ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলিতে। হামলায় লক্ষ্য করা হয় সিনিয়র কমান্ডার, বিজ্ঞানী, এমনকি শান্তিপূর্ণ গবেষণা কেন্দ্রগুলো। হামলার পরপরই ইরাক কঠোর প্রতিবাদ জানায়। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়, যেখানে স্পষ্ট বলা হয় ইরানের উপর আক্রমণের সময় ইসরায়েল ইরাকি আকাশসীমা লঙ্ঘন করেছে। এই অভিযোগ শুধু নিন্দা নয়, বরং এক নতুন ভূরাজনৈতিক অবস্থান, যেখানে ইরাক বলছে তারা আর কোনো পরাশক্তির প্রক্সি যুদ্ধের মঞ্চ হবে না। তেহরানে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি জানান, তাদের আলোচনার মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, কিন্তু অর্থনীতি ও নিরাপত্তা এই দুইটি এখন একে অপরের পরিপূরক। তিনি আরও জানান, যদি তারা অর্থনৈতিক স্থিতিশীলতা চায় তাহলে তাদের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে হবে। এ বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, তেহরান ও বাগদাদ শুধু কূটনৈতিক বন্ধুত্ব নয়, বরং যৌথ নিরাপত্তা ও উন্নয়নের কৌশল গড়ে তুলছে।
কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, যখন পশ্চিমা জোট বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর চাপ ও হামলার নীতি চালিয়ে যাচ্ছে, তখন ইরাকের এই ঘোষণা এক অর্থে রাজনৈতিক প্রতিরোধের বার্তা। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানকে এক ঘরে করতে চায়, কখনো নিষেধাজ্ঞা দিয়ে, কখনো প্রক্সি যুদ্ধের মাধ্যমে। কিন্তু এখন আরব দেশগুলোর মধ্যেই শুরু হয়েছে বাস্তবতার নতুন উপলব্ধি, আর তা হলো যদি ইরান অস্থিতিশীল হয় তাহলে গোটা অঞ্চলই অস্থির হবে। ইরাকের অবস্থান তাই এখন আর নিরপেক্ষ নয়, বরং সক্রিয়ভাবে ইরানের নিরাপত্তার পক্ষে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আজকের বাস্তবতা বলছে ইরানকে বিচ্ছিন্ন করার নীতি ব্যর্থ হয়েছে, বরং আঞ্চলিক সহযোগিতা ইরানের কূটনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করছে। ইরাকের এই ঘোষণা শুধু এক প্রতিবেশীর প্রতি সহানুভূতি নয়, বরং মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক সত্য, যেখানে ইরানের নিরাপত্তা মানেই আঞ্চলিক স্থিতিশীলতা। আর যখন পশ্চিমা শক্তিগুলো এখনো নিষেধাজ্ঞা ও হামলার রাজনীতি চালাচ্ছে, তখন তেহরান ও বাগদাদ শান্তি, আস্থা ও পারস্পরিক সম্মানের কূটনীতি দিয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন এক অধ্যায় লিখছে, যার নাম ঐক্যের নিরাপত্তা। রাশিয়ার দিকে তাক করে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র মোতায়েন। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বালানোর চেষ্টা? ইউক্রেনকে কি টমাহক মিসাইল দিতে চলেছে যুক্তরাষ্ট্র, যা দিয়ে ধ্বংস হতে পারে রাশিয়ার রাজধানী মস্কো? কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় 2.5 ঘন্টা ফোনালাপের পর হঠাৎ ভোল পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা আসলে কিসের ইঙ্গিত? ইউক্রেন কি তাহলে যুদ্ধের ময়দানে হারতে বসেছে? যুদ্ধের মাঠে রাশিয়াকে ঘায়েল করতে বিভিন্ন ধরনের আবদার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দরবারে প্রায়ই হাজির হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু প্রতিবারই ফলশূন্য হাতে কিয়েভে ফিরে যেতে হয় জেলেনস্কিকে। মূলত রাশিয়ার গভীরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল চেয়েছিল ইউক্রেন। এক পর্যায়ে ট্রাম্প নিজেও সেই অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পুতিনের সাথে ফোনালাপে সবকিছুই ভেস্তে গেল। গত আগস্টে মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় ট্রাম্প পুতিন সরাসরি বৈঠকে বসেছিলেন। বিশ্ব নেতারা আশা করেছিলেন এবার হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফিরবে, কিন্তু নিজ স্বার্থের বেলায় সবসময় একরোখা পুতিন, যার কারণে সেই বৈঠকেও আশানুরূপ কোনো ফল পায়নি ইউক্রেন। তবে আরেকটি বৈঠক আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছিল হোয়াইট হাউস। তাই তো পুতিনের সাথে দীর্ঘক্ষণ ফোনালাপ করলেন ট্রাম্প। গত 8 মাসে অষ্টমবারের এই ফোনালাপটি দুই নেতার মাঝে হয়েছিল 16 অক্টোবর। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপে পুতিন সতর্ক করে জানিয়েছেন যে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার পরও যুদ্ধের মাঠে তেমন উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না, বরং মিসাইলটি কিয়েভে গেলে মার্কিন প্রশাসনের সাথে রাশিয়ার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু পুতিনের সাথে সেই ফোনালাপের পর 18 অক্টোবর ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে হোয়াইট হাউসে বৈঠক করেন ট্রাম্প, যেখানে পুতিনের এক প্রকার পক্ষ নিয়েই জেলেনস্কিকে শাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্টের উদ্দেশ্যে ট্রাম্পের স্পষ্ট বার্তা, যুদ্ধবিরতি চাইলে জেলেনস্কিকে পুতিনের কাছে ছেড়ে দিতে হবে ইউক্রেনের দোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চল। 22 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরে আসা সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, টমাহক ইস্যুটি পুতিনকে মার্কিন প্রেসিডেন্টের সাথে ফোনালাপে বাধ্য করেছে। আর ক্ষেপণাস্ত্র সম্পর্কে আলোচনাটিকে কূটনীতির একটি শক্তিশালী বিনিয়োগ হিসেবেও আখ্যা দিয়েছেন জেলেনস্কি। 12 দিনের যুদ্ধের পরও কি শেষ হয়নি যুদ্ধের গল্প? ইরান কি এখন এমন এক অবস্থানে যেখানে হারানোর কিছুই নেই, আছে শুধু প্রতিশোধ নেয়ার সুযোগ? আর যদি সত্যি ইরান নতুন সংঘাতের দিকে এগোয়, তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্র কি আবার পাল্টে যাবে? এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন এক সময়ের ইসরায়েলি কূটনীতিক ও লেখক মাইকেল ওরেন, যিনি সম্প্রতি ইরান ইন্টারন্যাশনালের এক পডকাস্টে জানান, ইরান এখন কোণঠাসা, আর কোণঠাসা রাষ্ট্রগুলোই সবচেয়ে বিপজ্জনক হয়। ওরেনের ভাষায়, ইরান শেষ যুদ্ধকে নিজের পরাজয় বলে মানে না, বরং তেহরান এখন মনে করছে হারানোর কিছু নেই, বরং জেতার আছে অনেক কিছু।
ওরেন স্মরণ করলেন সেই 12 দিনের যুদ্ধের শেষ ভাগ, যখন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তিনি জানান, শাহাব রকেটগুলো কোনো ঘর নয়, পুরো এক একটা পাড়া ধ্বংস করেছিল। আর সেই মুহূর্তে ইসরায়েল বুঝে গিয়েছিল তাদের প্রতিরক্ষা ছাতার ফাঁকফোকর ইরান রিয়েল টাইমে শিখে নিচ্ছে। এই অভিযোজন ক্ষমতাই ইসরায়েলকে বাধ্য করেছিল দ্রুত যুদ্ধবিরতিতে যেতে। ওরেনের স্বীকারোক্তিতে স্পষ্ট, ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে শিখছিল, আর তাদের ক্ষতি ছিল গুরুতর। এই বক্তব্যে ইরানের সামরিক প্রযুক্তির উন্নয়নই স্পষ্ট হয়ে উঠেছে, যেখানে প্রতিপক্ষের প্রতিরক্ষা পদ্ধতি বিশ্লেষণ করে তেহরান বাস্তব সময়ে পাল্টা কৌশল তৈরি করেছে। ওরেন জানান, মধ্যপ্রাচ্য এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই পরিবর্তন হয়তো 1967 সালের 6 দিনের যুদ্ধের চেয়েও গভীর। তার মতে, আগের যুদ্ধ ইসরায়েলের ভূখণ্ড বাড়িয়েছে, আর এই যুদ্ধ বদলে দিয়েছে আঞ্চলিক মানচিত্রের সম্পর্ক। যেসব দেশ প্রকাশ্যে ইসরায়েলকে সমালোচনা করেছিল, তাদের অনেকেই এখন গোপনে তেল আবিবের সঙ্গে যোগাযোগ রাখছে। ওরেন জানান, শান্তি শক্তি দিয়েই আসে, কোমল কূটনীতি দিয়ে নয়। এই মন্তব্যেই যেন লুকিয়ে আছে ইসরায়েলের সামরিক রাজনীতির আসল বার্তা, আর তা হলো তারা শান্তি নয়, শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ চায়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। একই সময় ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরেও বাড়ছে উত্তেজনা। ইরান, রাশিয়া ও চীন একসাথে জানিয়ে দিয়েছে ইউরোপের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা অবৈধ, কারণ জাতিসংঘের 2231 নম্বর প্রস্তাবের মেয়াদ শেষ হয়ে গেছে। অন্যদিকে জেরুজালেমে এক বক্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন কূটনীতির পথেই ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে চায়, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। IAEA প্রধান রাফায়েল গ্রোসি জানাচ্ছেন, ইরানের কাছে বর্তমানে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা আরও পরিশোধিত হলে 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ইরান অস্ত্র তৈরি করতে চায়। এছাড়া প্রাক্তন দূত মাইকেল ওরেন বলেছেন, ইরান হয়তো বিচ্ছিন্ন, কিন্তু তারা এখন মনে করছে হারানোর কিছুই নেই। এটাই আজকের সবচেয়ে বিপজ্জনক সত্য। যখন এক দেশ জানে তার কিছুই হারানোর নেই, তখন সে লড়াই করে, থামে না। একটি ছোট্ট অঞ্চল যেখানে প্রতিটি মুহূর্তে জীবন ঝুঁকির মুখে, প্রতিদিন আগুন, ধ্বংস আর আতঙ্কের গল্প। বলছিলাম গাজার কথাই, যেখানে যুদ্ধবিরতি শুধু একটি মাত্র শব্দ, বাস্তবে তা প্রায় নেই বললেই চলে। এই সংকটের মাঝে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ওমান সফর শেষে দেশে ফিরে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধবিরতি বজায় রাখতে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে। হামাস চুক্তি মেনে চলছে, কিন্তু ইসরায়েল বারবার চুক্তি ভঙ্গ করছে। এরদোগান আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, যদি সত্যিই তারা যুদ্ধবিরতি চায়, তাহলে ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে। ইসরায়েল ও তুরস্কের একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু গত কয়েক বছরে গাজায় ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে। এমনকি এরদোগান প্রকাশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক একটি বাহিনী মোতায়েনের আলোচনা শুরু হয়েছে। এই বাহিনীতে তুরস্কের সেনা অংশ নিলে কি ইসরায়েল রাজি হবে? ইসরায়েল স্পষ্টভাবে বলেছে তারা তুর্কি সেনা মেনে নেবে না। তবে এরদোগান বলেছেন, গাজাকে যে কোনোভাবে সাহায্য করতে আমরা প্রস্তুত। এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি যুদ্ধবিরতি চায়, তাহলে ইসরায়েলকে বাধ্য করতে হবে। কিন্তু বাস্তবে কি তা সম্ভব? আমেরিকা কি সত্যি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করবে? গত কয়েক বছরে গাজার পরিস্থিতি দেখলেই বোঝা যায়, আন্তর্জাতিক চাপের প্রতিফলন কখনো সরাসরি যুদ্ধবিরতি আনতে পারে না। তবে এরদোয়ানের আহ্বান যে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, তা স্পষ্ট। এটি তুরস্ককে মুসলিম বিশ্বের সঙ্গে শক্ত অবস্থানে দেখাতে পারে এবং একই সঙ্গে পশ্চিমা বিশ্বের কাছে একটি শক্ত বার্তা পাঠাচ্ছে। তুরস্ক এখন রাশিয়া, চীন এবং মুসলিম বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। এই অবস্থান তাকে আন্তর্জাতিক মঞ্চে আরও প্রভাবশালী করে তুলছে। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞা সত্যিই ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করতে পারবে কিনা, নাকি গাজার বেদনাময় গল্প আরও দীর্ঘ হবে?
পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কি অবশেষে অর্জন করেই ফেলল ইরান? কারণ জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA বলছে ইরানের কাছে এখনো পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে, আর পরমাণু অস্ত্র তৈরির জন্য মূল উপাদান হিসেবে এটি ব্যবহার করেন বিজ্ঞানীরা। তবে কি নেতানিয়াহুর কথাই সত্যি হচ্ছে? ইরানের এই মারণাস্ত্র কি তাহলে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল দিয়েই শত্রুর আস্তানায় আছড়ে পড়বে, যার রাডারে রয়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলও? কিন্তু মার্কিন প্রশাসন ও ইসরায়েলের চোখ ফাঁকি দিতে সফল হবে তো ইরান? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অবশেষে মিথ্যা প্রমাণিত হলো। গত জুনে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলার পর তিনি দাবি করেছিলেন পুরোপুরি ধ্বংস হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির পরমাণু কর্মসূচি। কিন্তু ট্রাম্পের এই দাবির সাথে একমত হতে পারল না জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA। 400 কেজি ইউরেনিয়াম এখনো মজুদ আছে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে, এমনটি জানিয়ে IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, ইউরেনিয়াম তৈরিতে ইরান যদি আরো এগিয়ে যায় তাহলে দেশটি প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। কিন্তু বর্তমানে তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই। এদিকে শত্রুদের হামলার পরও এখনো যে টিকে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি, সে বিষয়টি পরিষ্কার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি। তিনি বলেন, পারমাণবিক স্থাপনা ধ্বংস হলেও আমাদের খেলা শেষ হয়নি, সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো অক্ষতই রয়েছে। যদিও আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের অস্ত্র তৈরির পরিকল্পনা নেই তার দেশটির, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি ভিন্ন। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইরানের হাতে চলে এসেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর শক্তিশালী বহর, এমনটি জানিয়ে সম্প্রতি নেতানিয়াহু বলেন 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে ইরান তৈরি করছে এই অস্ত্রটি, যা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলেও আঘাত হানতে পারবে। এটি সবার জন্য একটি বড় বিপদ। কিন্তু নেতানিয়াহু এমন দাবি করলেও তার যুক্তির সপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি ইহুদিবাদী নেতা। অন্যদিকে ইরানের সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত ICBM তৈরি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের কাছে বর্তমানে যে ধরনের রকেট রয়েছে তা ব্যবহার করেই দেশটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাতে পারবে। এই মিসাইলটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহন করা যায়। 4 দশকের নিষেধাজ্ঞার ভেতরে থেকেও ইরান তৈরি করেছে নিজস্ব পারমাণবিক শিল্প, যা হয়ে উঠেছে তাদের শান্তির, উন্নতির আর আত্মনির্ভরতার প্রতীক। বিদ্যুৎ, চিকিৎসা, কৃষি, ইরানের প্রতিটি খাতে আজ পারমাণবিক প্রযুক্তি হয়ে উঠেছে নীরব বিপ্লবের হাতিয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে শক্তি একসময় ভয়ের প্রতীক ছিল, সেটাই কিভাবে আজ ইরানের জীবনে পরিণত হয়েছে আশার আলোয়? কেন ইরানে প্রয়োজন পারমাণবিক প্রযুক্তি? আধুনিক যুগে যে কোনো দেশ শক্তিশালী ও স্বাধীন হতে চাইলে বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বনির্ভরতা অপরিহার্য, আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। আজ বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে চিকিৎসা, কৃষি, এমনকি খাদ্য নিরাপত্তা পর্যন্ত সব ক্ষেত্রেই পারমাণবিক প্রযুক্তি আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। একটি জাতি যত বেশি এই প্রযুক্তির সুবিধা ভোগ করতে পারে, তার উন্নয়নের মাত্রাও ততই উঁচু হয়। এ বিষয়ে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই বাস্তবতা বহু আগে বুঝেছিলেন। 2006 সালের 15 জুন তিনি বলেছিলেন, ইরানের পারমাণবিক শক্তি অর্জনের গুরুত্ব তেল আবিষ্কারের চেয়েও বেশি। 2015 সালের 9 এপ্রিল তিনি আরও স্পষ্ট করে দেন, বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, কৃষি ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণে পারমাণবিক শিল্প অপরিহার্য। এটি একটি উচ্চমানের ও গুরুত্বপূর্ণ শিল্প এবং 2021 সালে তিনি সতর্ক করে জানান, আরও কয়েক বছরের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি উৎস। যখন তেল শেষ হবে, তখন পারমাণবিক শক্তি হবে পরিচ্ছন্ন ও টেকসই শক্তির উৎস। এ যেন এক দৃষ্টিভঙ্গি যেখানে পারমাণবিক শক্তি কেবল বৈজ্ঞানিক অর্জন নয়, বরং এটি জাতীয় আত্মনির্ভরতার প্রতীক।
ইরানের পারমাণবিক প্রযুক্তি এখনো ঘরে ঘরে আলো জ্বালানোর শক্তি। একটি পারমাণবিক রিঅ্যাক্টরে পরমাণু বিভাজনের তাপ থেকে তৈরি হয় বাষ্প, যা টারবাইন ঘুরিয়ে দেয় বিদ্যুৎ উৎপাদনের চাকা। সবচেয়ে বড় বিষয় হলো এই প্রক্রিয়া আবহাওয়ার উপর নির্ভরশীল নয়, জীবাশ্ম জ্বালানির মতো দূষণও সৃষ্টি করে না। অল্প পরিমাণ ইউরেনিয়ামের জ্বালানি দিয়ে উৎপন্ন হয় বিপুল পরিমাণ বিদ্যুৎ, যা ইরানকে দিয়েছে এক স্থিতিশীল পরিচ্ছন্ন শক্তির ভবিষ্যৎ। কিন্তু এই প্রযুক্তির বিষয় এখানেই শেষ নয়। চিকিৎসা বিজ্ঞানে পারমাণবিক প্রযুক্তি প্রতিদিন বাঁচাচ্ছে অসংখ্য জীবন। ফলে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ছে ক্যান্সার, হৃদরোগ বা অন্যান্য জটিলতা। রেডিওথেরাপিও হয়ে উঠছে ক্যান্সার চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ। এছাড়া অস্ত্রোপচারে ব্যবহৃত যন্ত্রপাতি নির্বীজ করতেও ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তি, যা সংক্রমণ রোধে দিচ্ছে অতুলনীয় নিরাপত্তা। কৃষিক্ষেত্র পারমাণবিক প্রযুক্তি এক নীরব বিপ্লব ঘটিয়েছে। স্টেরাইল ইনসেক্ট টেকনিক পদ্ধতিতে তেজস্ক্রিয়তার সাহায্যে পুরুষ কীটকে প্রজনন করে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। ফলে ফসল ধ্বংসকারী কীটের বংশবিস্তার বন্ধ হয়, আর ফসল রক্ষা পায় পরিবেশ বান্ধব উপায়। একই সঙ্গে বিকিরণের সাহায্যে তৈরি করা হচ্ছে নতুন প্রজাতির শস্য, যা খরা, লবণাক্ততা ও রোগ প্রতিরোধে সক্ষম। অর্থাৎ পারমাণবিক শক্তি এখন খাদ্য নিরাপত্তারও অংশ হয়ে উঠেছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সমুদ্রের পানি বিশুদ্ধ করা থেকে শুরু করে ভূগর্ভস্থ পানির উৎস শনাক্ত করা, সবখানেই ভূমিকা রাখছে এই প্রযুক্তি। বিদ্যুৎ, চিকিৎসা, কৃষি, ইরানের প্রতিটি উন্নয়ন অধ্যায়ে পারমাণবিক প্রযুক্তি হয়ে উঠেছে এক নীরব নায়ক। এটি কোনো যুদ্ধের অস্ত্র নয়, বরং এটি জাতির অগ্রগতির প্রতীক, একটি স্বনির্ভর, বিজ্ঞান নির্ভর, টেকসই সমাজ গড়ার হাতিয়ার। আজ ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি কোনো হুমকি নয়, বরং এটি মানব কল্যাণের প্রতিশ্রুতি। সত্যি কি ইরান 10টি পরমাণু বোমা বানাতে চলেছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর হঠাৎ করেই জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর প্রধান চাঞ্চল্যকর মন্তব্য করলেন কেন? এমনকি জুনের 12 দিনের যুদ্ধে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার শিকার স্থাপনাগুলো এখনো নাকি অক্ষতই রয়েছে। তবে কি মিথ্যা বলছে মার্কিন প্রশাসন? কেন ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে তথ্য লুকাতে চাইছে যুক্তরাষ্ট্র? বাংকার বাস্টার বোমা ফেলে গত 22 জুন ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সেই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব গর্ব করেই বলেছিলেন, পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, দেশটি আর এ কার্যক্রমে ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু তার এমন দাবির পর IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানালেন চাঞ্চল্যকর তথ্য। ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা 60%। দেশটি নিমিষেই 90% ইউরেনিয়াম তৈরি করতে পারবে, এমনটি জানিয়ে রাফায়েল গ্রসি বলেন, ইউরেনিয়াম তৈরিতে ইরান যদি আরও এগিয়ে যায় তাহলে দেশটি প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। কিন্তু বর্তমানে তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই। 23 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। অথচ গত 6 জুনও একই দাবি করেছিলেন IAEA এর প্রধান। তার সেই দাবির এক সপ্তাহের মাথায় 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল, যার মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা। তবে সেই হামলায় স্বল্প ক্ষতি হলেও পাল্টা প্রতিরোধে ইসরায়েলকে কড়া জবাব দেয় ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ওই 3টি পারমাণবিক কেন্দ্র নাকি এখনো অক্ষতই রয়েছে, যেখানে তেহরান আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করেছে বলে দাবি রাফায়েল গ্রসির। তাহলে কি আবারও শুরু হচ্ছে ইহুদিবাদী বনাম ইরান যুদ্ধ? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন হামলা প্রসঙ্গে IAEA এর প্রধান বলেন, নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর সঠিক তথ্য পেতে কিছুটা বেগ পোহাতে হচ্ছে। যদিও এ বিষয়টি আমরা বুঝি, কিন্তু কূটনৈতিক মাধ্যমে বিষয়টি সুরাহা না হলে তাহলে আমি আবারও ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আগ্রাসনের আশঙ্কা করছি। তবে ইহুদিবাদীদের ভবিষ্যৎ আগ্রাসনকে কঠোর হাতেই দমন করবে ইরান, এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, আমরা শত্রুদের বিরুদ্ধে নরক তৈরি করব, আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দিন দিন ক্ষমতাধর হয়ে উঠছে ইরান, যা দেশটিকে মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউসে পরিণত করছে। প্রশ্ন হলো, ইরান
কি এমন করলো যার কারণে পুরো ইসরায়েল কাঁপছে? প্রতিপক্ষকে ঘায়েল করতে ইরান কি এনেছে নতুন হাতিয়ার? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধের পর নিজেদের মিসাইলগুলোকে হামলার জন্য আরো আক্রমণাত্মক করেছে তেহরান, যা জানান দিচ্ছে আগামীর যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান। এবারের হামলা হবে পূর্বের চেয়েও ভয়ঙ্কর, আর এই মিসাইল দিয়েই বিশ্বে নিজেদের অবস্থান টিকিয়ে রাখছে তেহরান, এমন দাবি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিকের। কিন্তু শুধুমাত্র মিসাইল দিয়েই কি ইসরায়েলকে ধ্বংস করতে পারবে ইরান? ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যার মাধ্যমে জানা গেছে মারণঘাতী মিসাইলের নতুন সংস্করণ নিয়ে এসেছে দেশটি। আর এগুলো যে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার প্রধান ঢাল হিসেবেই তৈরি করা হচ্ছে, সেটাই জানান দিচ্ছে আইআরজিসি। ভবিষ্যৎ যুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমেই যে শত্রুপক্ষকে ঘায়েল করতে হবে তার পূর্ব প্রস্তুতি হিসেবে ইরান এবার তাদের সামরিক বহরে থাকা এমাদ ও কদর ব্যালিস্টিক মিসাইলের উন্নত সংস্করণ উন্মোচন করেছে। এই মিসাইলগুলোর মধ্যে এমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিতে 750 কেজি বিস্ফোরক বহন করা যায়। এটি দিয়ে 1700 কিলোমিটারের মধ্যে থাকা ইসরায়েলের যে কোনো আস্তানা নিমিষেই ধ্বংস করতে পারবে আইআরজিসি। অন্যদিকে কদর মিসাইলটি দিয়ে সর্বোচ্চ 1950 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুর আস্তানায় নির্ভুল হামলা চালাতে পারবে ইরান। বিশ্বের শীর্ষ ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশগুলোর মধ্যে ইরান একটি, এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই বলেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞার মাঝেও ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির কাজ তীব্র গতিতে এগিয়ে চলছে, যার মাধ্যমে উচ্চ স্তরের ক্ষেপণাস্ত্র শক্তি অর্জন করেছি আমরা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এর আগে চলতি বছরের জুনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে কদর এইচ ভ্যারিয়েন্টের মিসাইলটি ব্যবহার করেছিল আইআরজিসি, যাকে প্রতিহত করতে হিমশিম অবস্থায় পড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। কুল কিনারা না পেয়ে ইরানকে দমাতে যুক্তরাষ্ট্রের সাহায্য চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক পর্যায়ে মার্কিন কেন্দ্রীয় কমান্ড ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায়। তবে প্রতিশোধ আর পাল্টা হামলার এক পর্যায়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল, যার মাধ্যমে শেষ হয় 12 দিনের ক্ষেপণাস্ত্র যুদ্ধ। বিশ্ব রাজনীতির উত্তপ্ত আগুনে এবার ঘি ঢালছে রাশিয়া। এই আগুনের একপাশে যুক্তরাষ্ট্র, অন্য পাশে রাশিয়া, আর মাঝে এক ভয়ঙ্কর বাক্য, রাশিয়া কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। এই বাক্য উচ্চারণ করেছেন স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কি নতুন সংঘাতের শুরু হলো বলে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন সতর্ক করেছেন রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা হলে জবাব হবে অত্যন্ত কঠোর। এই কঠোর জবাব আসলে কি রকম হতে পারে? সামরিক প্রতিশোধ নাকি অর্থনৈতিক প্রতিঘাত? বিশ্ব এখন সেই উত্তর খুঁজছে। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার 2 তেল জায়ান্ট কোম্পানি রসনেফট ও লুকউইলের ওপর। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর রাশিয়ার বিরুদ্ধে এটাই প্রথম বড় নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের লক্ষ্য স্পষ্ট, রাশিয়ার শক্তি খাতকে চাপে ফেলা। কিন্তু পুতিন বলেছেন, এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি টলেনি, বরং আরও স্থিতিশীল রয়েছে। প্রশ্ন হলো, তিনি কি সত্যিই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন, নাকি ভেতরে ভেতরে রাশিয়া চাপে পড়ছে? রাশিয়ার শক্তির মূল ভিত্তি তেল ও গ্যাস, আর সেই খাতকেই এখন নিশানা করা হয়েছে। তবু পুতিনের আত্মবিশ্বাস অটুট। তিনি জানেন ইউরোপ এখনও রাশিয়ার জ্বালানির ওপর অনেকাংশে নির্ভরশীল। রাশিয়া যদি সরবরাহ কমিয়ে দেয় তাহলে বিশ্ব বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাবে। তেলের সেই দামে যুক্তরাষ্ট্রকেও মাশুল দিতে হবে। অর্থাৎ পুতিন এক ধরনের অর্থনৈতিক দাবার খেলা খেলছেন, যেখানে প্রতিটা চাল হিসাব করে দেয়া। অন্যদিকে ওয়াশিংটন শুধু নিষেধাজ্ঞায় থেমে থাকেননি, ইউক্রেনকে দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে সীমাবদ্ধতা তুলে নিয়েছেন তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন তাদের দেশ এখন 3000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। সেই ক্ষেপণাস্ত্র রাশিয়ার হৃদয়ভূমি পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এই অবস্থায় পুতিনের সতর্কবার্তা এসেছে, যদি এমন হামলা হয় জবাব হবে তীব্র মাত্রার। এই এক বাক্যেই যেন ভেসে উঠছে নতুন এক স্নায়ুযুদ্ধের ছায়া। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই।
তবে পুতিনের বক্তব্য শুধু হুমকি নয়, এর মধ্যে শান্তির আহ্বানও আছে। তিনি বলেছেন, সংলাপ সবসময়ই মুখোমুখি সংঘাতের চেয়ে ভালো। শুনতে এটি শান্তির বার্তা মনে হলেও এর ভেতরে আছে কূটনৈতিক কৌশল। বিশ্ব এখন এক নতুন ভারসাম্যের সন্ধানে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে ইউরোপের জ্বালানি বাজারে, এশিয়ার নিরাপত্তা রাজনীতিতে, এমনকি বৈশ্বিক অর্থনীতিতেও। তেলের দাম বেড়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো, আর অস্ত্র প্রতিযোগিতা বাড়লে হুমকির মুখে পড়বে শান্তি। অর্থাৎ পুতিনের এক ঘোষণার তরঙ্গ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। পরমাণু বোমা নিয়ে যেন চলছে প্রহসন। পশ্চিমা দুনিয়ার অন্যতম লক্ষ্য পরমাণুর মজুদ যেন কোনোভাবেই তাদের হাতছাড়া না হয়। আর তাই নানা আয়োজনে উদীয়মান পরমাণু শক্তিকে শক্ত হাতে দমন করতে প্রস্তুতির অন্ত নেই তাদের। আর সেই তোপের মুখে সবথেকে বড় নাম ইরান। দেশটির ক্রমবর্ধমান পরমাণু সক্ষমতা রীতিমতো পশ্চিমাদের চোখের কাঁটা। আর এদিকে শোনা যাচ্ছে, ইরান এখন এমন পরিমাণ ইউরেনিয়াম হাতে রেখেছে যা দিয়ে চাইলে তৈরি করা যাবে 10টি পরমাণু বোমা। জাতিসংঘের পরমাণু সংস্থার পক্ষ থেকে এসব কথা শোনা গেলেও আবার তারাই বলছে, না, এখনো কোনো প্রমাণ নেই যে ইরান আসলেই বোমা বানাতে চায়। যেন রীতিমতো প্রহসনের কাতারে নামিয়ে এনেছে পুরো বিষয়টি। চলুন বিস্তারিত জানা যাক। গত জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে আক্রমণ চালায় ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ইস্পাহান, নাতাঞ্জ আর ফোর্দোতে। 12 দিনের সেই যুদ্ধে ইরানের পরমাণু অবকাঠামো গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। একই সঙ্গে তিনি বলেন, ইরানের হাতে প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, আর যদি তারা আরও এগোয় তবে তা যথেষ্ট হবে প্রায় 10টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য। কিন্তু তারপরেও তিনি জোর দিয়ে বলেন, আমাদের কোনো প্রমাণ নেই যে ইরান বোমা বানাতে চায়। এখানে যেন এক জটিল কূটনৈতিক খেলা চলছে। ইরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে ইরান বোমা বানানোর দোরগোড়ায় পৌঁছে গেছে। কিন্তু যদি সত্যি ইরানের কোনো পারমাণবিক উচ্চাভিলাষ না থাকে, তাহলে কেন তারা আন্তর্জাতিক পরিদর্শন সীমিত করে রাখছে? গ্রসি বলছেন, নিরাপত্তার কারণে তারা পরিদর্শনে সীমাবদ্ধতা দিচ্ছে। রাজনৈতিক দিক থেকেও চিত্রটা নাটকীয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি ইরান আবারও পারমাণবিক কার্যক্রমের দিকে এগোয় তবে তার পরিণতি হবে সম্পূর্ণ ধ্বংস। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান বোমা তৈরির দৌড়ে নেমে পড়েছে। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য আবার কিছুটা ভিন্ন কথা বলছে। তাদের মতে ইরানের উদ্দেশ্যপ্রসূত পদক্ষেপের কোনো নিশ্চিত প্রমাণ নেই। তাহলে কাকে বিশ্বাস করা যায়, রাজনীতিকে নাকি গোয়েন্দা তথ্যকে? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এই পরিস্থিতিতে IAEA ও ইরানের সম্পর্ক এখন টানাপোড়েনের। সেপ্টেম্বরে সহযোগিতা পুনরুদ্ধারের একটি চুক্তি হলেও বাস্তবে তেমন অগ্রগতি হয়নি। গ্রসি আশঙ্কা করছেন, যদি কূটনীতি ব্যর্থ হয় তাহলে আবারও বল প্রয়োগের পথ খুলে যেতে পারে। ইতিহাস বলে, আলোচনার টেবিল ভাঙলে আকাশে যুদ্ধবিমান ওড়ে। তবে ইরান এখনও আন্তর্জাতিক কাঠামোর ভেতরেই আছে। রাফায়েল গ্রসি এখনও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, ইরান চাইলে উত্তর কোরিয়ার মতো আলাদা পথ নিতে পারত, কিন্তু তারা এখনও কূটনীতিতেই আস্থা রাখছে। অর্থাৎ ইরান দরজা বন্ধ করেনি, শুধু জানালাটা আধ খোলা রেখেছে। অবশেষে কি শুরু হয়ে গেল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ? কে জিতবে এবারের লড়াইয়ে? ইসরায়েল অভিযোগ করেছে ইহুদিবাদী দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা অব্যাহত রেখেছে তেহরান। কিন্তু ইসরায়েলের শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে এই হামলাগুলো চালাচ্ছে তেহরান? যুদ্ধের নতুন ঢেউয়ে ভাসছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের জাতীয় সাইবার অধিদপ্তর INCD জানিয়েছে, ইরানের হ্যাকাররা সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়েছে। 23 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়ানা নিউজ।
আইএনসিডির দাবি, ইসরায়েলের শামির মেডিকেল সেন্টারে সাইবার হামলা চালিয়ে এটির কার্যক্রম ব্যাহত করতে চেয়েছিল ইরানের হ্যাকাররা। এখন পর্যন্ত 10টিরও বেশি প্রতিষ্ঠানকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইরানি সাইবার হ্যাকাররা। মূলত ব্যবহারকারীর ফাঁস হওয়ার তথ্য ব্যবহার করেই ইসরায়েলের ওই প্রতিষ্ঠানগুলোর সিস্টেমের অ্যাক্সেস নেয় হ্যাকাররা। আইএনসিডি আরও জানিয়েছে, ইসরায়েলের ব্যাপক ক্ষতি করার জন্যই হামলাগুলো চালাচ্ছে ইরানিরা। যদিও ইসরায়েলের এই সরকারি অধিদপ্তরটির দাবি, বেশিরভাগ আক্রমণকে ঠেকাতে সফল হচ্ছে তারা। তবে কিছু ক্ষেত্রে সফল হচ্ছে ইরানের হ্যাকাররা, কিন্তু পুরো সিস্টেমকে অচল করতে ব্যর্থ হচ্ছে তারা, দাবি আইএনসিডির। এর আগে গত 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল। সেই হামলার পর ইহুদিবাদীদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন যুদ্ধ ঘোষণা করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। পাশাপাশি সাইবার জগতে ইসরায়েলকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের হামলাও চালায় তেহরান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সেই সাইবার হামলার মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারোর মতো ব্যবস্থাপনাগুলোকেও টার্গেট করে ইরানের হ্যাকাররা, যার ফলে আইআরজিসির ছোড়া বেশিরভাগ ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। এবার যুক্তরাষ্ট্রের দিকেই পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া। দেশ দুটির মাঝে চলমান উত্তেজনার মাঝেই রাশিয়া আয়োজন করেছে পারমাণবিক মহড়ার। এই মহড়ায় এমন ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয় যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারবে। কি হতে চলেছে এই দুই দেশের মাঝে? একদিন আগেই ছিল কূটনৈতিক আশার আলো। ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্প, দুই প্রাক্তন প্রতিদ্বন্দ্বী, এখন সম্ভাব্য আলোচনার অংশীদার। বলা হচ্ছিল হাঙ্গেরিতে বসবে নতুন এক শান্তির টেবিল, কিন্তু হঠাৎ করেই সব থমকে গেল। হোয়াইট হাউস জানালো, না, এখনই কোনো বৈঠক নয়। আর ঠিক তার পরের দিনই রাশিয়া চালালো বড় পরিসরের পারমাণবিক মহড়া। প্রশ্নটা খুবই সরল, এটা কি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত বার্তা? ক্রেমলিনের বিবৃতি এসেছে স্পষ্ট ভাষায়। এই মহড়ায় পরীক্ষা করা হয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলো যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে পারে। রুশ সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ নিজে মহড়ার বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন, আর সেই ভিডিও প্রকাশ করেছে ক্রেমলিন। এ যেন কূটনীতির টেবিল ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্রের তাপ বাড়ানো। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে পুতিন বারবার স্মরণ করিয়ে দিয়েছেন রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা। চিন্তার বিষয় হল, একই সময়ে ন্যাটো তাদের প্রতিরোধমূলক পারমাণবিক মহড়া চালাচ্ছে। অর্থাৎ একদিকে বৈঠক স্থগিত, অন্যদিকে দুই পক্ষেরই সামরিক পেশি খেলা। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কে কাকে ভয় দেখাচ্ছে? আর এই দেখানো ভয়ের মাঝেই কি হারিয়ে যাচ্ছে সম্ভাব্য শান্তি? ট্রাম্প ফোনে বলেছিলেন, আমি বৃথা বৈঠক চাই না। রাশিয়াও বলছে, অর্থবহ আলোচনা চাই, প্রস্তুতি ছাড়া নয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকের তারিখ নির্ধারিত হয়নি, তবে প্রস্তুতি চলছে। শোনা যাচ্ছে, প্রস্তুতির অংশ হিসেবে রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, যে কোনো শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের ডনবাস অঞ্চল সম্পূর্ণ রাশিয়ার হাতে তুলে দিতে হবে। ভাবুন তো, এটা শান্তির শর্ত নাকি যুদ্ধের নতুন কারণ? ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন বর্তমান ফ্রন্টলাইনের ভিত্তিতে যুদ্ধবিরতি, কিন্তু পুতিনের এই শর্ত কার্যত সেই প্রস্তাবের প্রত্যাখ্যান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ অবশ্য বলেছেন, আমরা বড় কোনো বাধা দেখছি না, কিন্তু মাঠের বাস্তবতা বলছে উল্টো চিত্র। মঙ্গলবার রাতভর রাশিয়া ও ইউক্রেন একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিয়েভে নিহত হয়েছে 6 জন, যার মধ্যে 2 শিশুও। বিদ্যুৎ বিভ্রাটের অন্ধকারে ডুবে গেছে শহর। অন্যদিকে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় ফরাসি ব্রিটিশ নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এই মুহূর্তে কূটনীতি আর যুদ্ধক্ষেত্র দুটো শব্দ যেন একসঙ্গে অস্তিত্ব টিকিয়ে রেখেছে। একদিকে হাত মেলানোর আলোচনা, অন্যদিকে আঙুল ট্রিগারে।
যে কোনো সময় 10টি পারমাণবিক বোমা বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে ইরান, আর এর জন্য পর্যাপ্ত রসদও মজুদ আছে দেশটির কাছে। বিশ্বজুড়ে উদ্বেগের নতুন ঢেউ। ইরানের হাতে এখন এমন পরিমাণ ইউরেনিয়াম আছে যা দিয়ে চাইলেই তৈরি করা যেতে পারে অন্তত 10টি পারমাণবিক বোমা। যখন বিশ্বজুড়ে চলছে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে তুমুল আলোচনা সমালোচনা, তখনই এমন মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্রোসি একই সঙ্গে এটিও বলছেন, ইরানের হাতে সেই সক্ষমতা থাকলেও কোনো প্রমাণ নেই যে তেহরান আসলেই বোমা বানাতে চাইছে। অর্থাৎ সামরিক উত্তেজনার মধ্যেও ইরান এখনো কূটনৈতিক পথেই হাঁটছে বলে জানান তিনি। চলতি বছরের জুনে 12 দিনের ভয়াবহ সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের 3টি মূল পারমাণবিক স্থাপনা ইস্পাহান, নাতানজ ও ফোর্দো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্রোসি স্বীকার করেছেন, ক্ষয়ক্ষতি ছিল মারাত্মক, কিন্তু হামলা থামাতে পারেনি ইরানের প্রযুক্তিগত সক্ষমতা। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের বিলুপ্তি করে দেওয়ার হুমকি সত্ত্বেও ইরানের প্রযুক্তি ও পারমাণবিক জ্ঞান কোথাও হারিয়ে যায়নি, যদিও নিরাপত্তাজনিত কারণে পরিদর্শনে সীমাবদ্ধতা আরোপ করেছে। IAEA প্রধান জানান, তিনি এখনও নিয়মিত যোগাযোগ রাখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এবং সেটি তার ভাষায় ডিপ্লোম্যাটিক স্পেস বজায় রাখার চেষ্টা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, দেশের নিরাপত্তা রক্ষায় ইরানকে একসাথে নির্ভর করতে হবে ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও কূটনীতির ওপর। এই বক্তব্য দেখাচ্ছে ইরান এখনো যুদ্ধ নয়, বরং কৌশলী ভারসাম্যের পথে হাঁটছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রাফায়েল গ্রোসির সর্বশেষ মন্তব্যে দুটি স্পষ্ট বার্তা রয়েছে। প্রথমত, ইরানের হাতে যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম থাকলেও তা এখনও কৌশলগত সক্ষমতা, কোনো অস্ত্র সিদ্ধান্ত নয়। দ্বিতীয়ত, পশ্চিমা দেশগুলো বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে ইরানের পারমাণবিক ইস্যুকে যুদ্ধের অজুহাত হিসেবে ব্যবহার করছে তা আন্তর্জাতিক স্বচ্ছতার পরিপন্থী। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রশ্নে সবচেয়ে প্রয়োজন সত্যিকার আলোচনার টেবিলে ফিরে আসা, পরিদর্শন পুনরায় শুরু করা এবং পারমাণবিক সক্ষমতাকে রাজনৈতিক অস্ত্র নয়, বরং কূটনৈতিক আস্থার হাতিয়ার হিসেবে ব্যবহার করা। কারণ বাস্তবতা হলো, হামলা বা নিষেধাজ্ঞা নয়, বরং সংলাপই এখন ইরান ও বিশ্বের নিরাপত্তার একমাত্র কার্যকর পথ।